বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। পরিস্থিতি এতটাই খারাপ যে বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই। কিন্তু এই মুহূর্তে তার পাশে নেই ছেলে তারেক রহমান। তার এই অনুপস্থিতি ঘিরে যখন নানা প্রশ্ন বড় হচ্ছে, তখন নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন তারেক রহমান। জানিয়েছেন মায়ের কাছে ফিরতে ব্যাকুল হয়ে আছেন, কিন্তু দেশে ফেরার সুযোগ তার একার উপর নির্ভর করছে না। 29 নভেম্বর শনিবার ফেসবুকে লেখেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। তারেক রহমানের এই স্ট্যাটাস নিয়ে নানা মহলে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তন করতে না পারার পেছনে সরকারের কলকাঠি নাড়াকে দায়ী করতে থাকেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে যখন আলোচনা ডালপালা মেলতে শুরু করে, তখন সরকারের অবস্থা ব্যাখ্যা করেন প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুকে প্রেস সচিব দাবি করেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই। পোস্টের অপর এক অংশে এ বিষয়ে সরকার কতটুকু আন্তরিক তা তুলে ধরার চেষ্টা করেন শফিকুল আলম। লেখেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন নিয়ে আক্ষেপ, হতাশা আর নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে। মায়ের কাছে সন্তানের ফেরার আকুতি একদিকে যেমন তাদের আবেগতাড়িত করছে, অন্যদিকে এই সংকটময় পরিস্থিতিতে কে পর্দার আড়াল থেকে তারেক রহমানকে বাধা দিচ্ছে তা স্পষ্ট হতে চাচ্ছেন তারা। তারেক রহমান 1/11-এর পর কারাগার থেকে বেরিয়ে সপরিবার যুক্তরাজ্যে যান 2008 সালে। তারপর আর দেশে ফেরেননি তিনি। বিদেশে থেকেই দল পরিচালনা করে আসছেন তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ায় বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হওয়ার পর শুরু হয় তার ফেরার আলোচনা। এর মধ্যে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তার জীবন সংকটাপন্ন হয়ে উঠলে শুক্রবার শোনা যাচ্ছিল তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই পেছনে এভার কেয়ার হাসপাতালে এখন ভর্তি আছেন। তার চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে তার অবস্থা এখন কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে, অর্থাৎ গতকালকে যে অবস্থায় ছিল এখনও তার অবস্থা একই আছেন, তার কোনো অবনতি হয়নি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসক দলের সাথে সমন্বয় করে দেশের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসা করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব। এমনকি পরিস্থিতি বিবেচনায় বিদেশেও নিয়ে যাওয়া হতে পারে খালেদা জিয়াকে। তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আমরা অশেষের মধ্যে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। এদিকে খালেদা জিয়াকে দেখতে তার ছেলে তারেক রহমান দেশে ফিরবে কিনা এই নিয়ে আলোচনা চলছে। যদিও ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তারেক রহমান বলেছেন, দেশে ফেরার বিষয়টি বাস্তবায়নে তার একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। প্রশ্ন হলো, তাহলে নিয়ন্ত্রণ কার হাতে? এটার ব্যাখ্যা তো আমি দিতে পারবো না, কারণ আমার অ্যাক্টিং চেয়ারম্যান, আমার নেতা, দলের প্রধান, তিনি তার পোস্ট দিয়েছেন। এটা ব্যাখ্যাটা আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা। আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, সেলফ এক্সপ্লেনেটরি এটা। এদিকে হাসপাতালের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছেন। অনেকে এখানে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করছেন এবং তারা এখানে অপেক্ষা করছেন যাতে যে কোনো মুহূর্তে যে কোনো খবর তারা সরাসরি এখানে পেতে পারেন। আমিও গত রাত্রে কিশোরগঞ্জ থেকে এসে এভার কেয়ার হসপিটালে আমি অবস্থান গ্রহণ করছি। সকাল থেকে আমার মনের শান্তির জন্য
আমি গত রাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার এই খবর পেয়ে আমি সকালে মাদারপুর থেকে চলে এসেছি, কারণ আমরা তৃণমূলের যারা নেতাকর্মীরা আছি আমরা সকলেই চিন্তিত, তার স্বাস্থ্যের এই খবর নিয়ে আমরা সকলেই চিন্তিত। দেশমাতা বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে, দেশের সংকট মুহূর্তে অতীব জরুরি, অতীব দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দেশমাতা বেগম খালেদা জিয়াকে নেখায়াত দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণ হওয়ার মতো না, দেশ চরম বিপদে পড়বে। বাংলাদেশের এই মুহূর্তে যতগুলো বর্ষিয়ান রাজনীতিবিদ আছে, বেগম খালেদা জিয়া হলো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। তো তিনি যদি এই মুহূর্তে আমাদের ছেড়ে চলে যায়, আমরা আসলে একটা তীব্র সংকটের মুখে পড়ব। দলের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে যে হাসপাতালের সামনে যেন নেতাকর্মীরা না আসেন, ভিড় না করেন। এতে করে অন্যান্য যেসব রোগীরা আছেন তাদের জন্য যেমন একটা অসুবিধা তৈরি হবে, একইভাবে স্থানীয় মানুষজনের চলাচলের ক্ষেত্রেও একটু অসুবিধা তৈরি হতে পারে। এইসব কারণ বিবেচনায় রেখে দলের শীর্ষ নেতৃত্ব থেকে বলা হয়েছে তারা যেন এখানে এসে ভিড় না করেন। এক সময়ের দুর্দান্ত ক্রিকেটার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রায় 2.5 বছর ধরে কারাবন্দী। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন তিনি। কোনোভাবেই তার সঙ্গে দেখা করতে পারছে না দলের নেতাকর্মী ও আত্মীয় স্বজনরা। এ নিয়ে পরিবারের সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সরগরম পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি। অন্যদিকে দেশটির আইএসপিআর এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, সীমান্ত গুলি চালাচ্ছে আফগান বাহিনী, এর মাধ্যমে সন্ত্রাসীদের পাকিস্তানে ঢোকানো হচ্ছে। আসলে কি চলছে পাকিস্তানের ভেতরে বাইরে? ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সপ্তাহে 2 বার ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তার আত্মীয় স্বজন বা রাজনৈতিক সতীর্থরা। তবে আদিয়ালা কারা কর্তৃপক্ষ সম্প্রতি এই নির্দেশনা মানছে না, এমন অভিযোগ করেছেন ইমরান খানের বোন আলিমা খান। তার দাবি, ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে না দিয়ে আদিয়ালা কারা কর্তৃপক্ষ আদালত অবমাননা করছে। এমন পরিস্থিতিতে ইমরান খানকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে কিনা বা তিনি গুরুতর অসুস্থ কিনা, এমনকি জীবিত আছেন কিনা, এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এই অবস্থায় কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে ভারতীয় গণমাধ্যম। ইমরান খানের মৃত্যুর গুজব নিয়ে খবর প্রকাশ করেছে তারা। এমন পরিস্থিতিতে ইমরান খানের ছেলে কাসিম খান তার বাবার জীবিত থাকার প্রমাণ চেয়েছেন। এক্সে দেওয়া পোস্টে কাসিম লিখেছেন, বাবা 845 দিন ধরে কারাগারে এবং গত 1.5 মাস ধরে তাকে ফাঁসির আসামিদের জন্য বরাদ্দ নির্জন কক্ষে রাখা হয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তবে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে বলেছে, কারাগার থেকে তাকে স্থানান্তর সম্পর্কিত কোনো খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও বলেছেন, ইমরান খান কারাগারে যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন তা খাজা আসিফ কখনো পাননি। তার জন্য যে খাবারের ব্যবস্থা করা হয় তা কোনো 5 তারকা হোটেলেও পাওয়া যায় না। সম্প্রতি ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়ায় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল রোডের গোরখপুর চেক পয়েন্টে 16 ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করেন পিটিআইয়ের নেতাকর্মীরা। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও এতে অংশ নেন। টানা 8 বার সাক্ষাৎ করতে চেয়েও ইমরান খানের দেখা পাননি তিনি। এই ধর্মঘটে আরও অংশ নিয়েছেন পাকিস্তানের বিরোধী জোট তেহরিক তাহফুজ আইন-ই পাকিস্তানের প্রধান মাহমুদ খান আচাকজাই, মজলিস ওয়াহদাত ই মুসলিমের প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস, মিশাল ইউসুফ জাই, সিনেটর গুরদীপ সিং, সিনেটর রুবিনা নাজ, MNA জুলফিকার আহমদ সহ অনেকে। তারা বলছেন, সরকার এমন আচরণ করতে থাকলে সারা দেশ অচল করে দেওয়া হবে। পার্লামেন্ট ভবনের বাইরে বিরোধী জোটের নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টির চেয়ারম্যান মাহমুদ আচাকজাই বলেন, আমরা সিন্ধি, বেলুচ, পশতুন, পাঞ্জাবিদের রাস্তায় নামা ঠেকিয়ে রেখেছি। দাবি পূরণ না হলে তারা যে কোনো সময় রাস্তায় নেমে সরকার বিরোধী আন্দোলনে পরিস্থিতি জটিল করে তুলত। একদিকে ইমরান খানকে নিয়ে পাকিস্তানের অভ্যন্তরে উত্তেজনা চলছে, অন্যদিকে পাক আফগান সীমান্তে নতুন সহিংসতার ইঙ্গিত দিলেন পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তার অভিযোগ, সন্ত্রাসীদের পাকিস্তানে অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে আফগান বাহিনী। তারা সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা চৌকিগুলো লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে সন্ত্রাসীদের পাকিস্তানে ঢুকতে সহায়তা করে। এই কর্মকর্তা আরো বলেন, সীমান্ত সবসময় 2 দেশ মিলে পাহারা দেয়, কিন্তু সেখানে এমন একটি দেশ রয়েছে যারা প্রথমে আমাদের সেনা চৌকির দিকে গুলি চালায় এবং এরপর পাল্টা গোলাগুলি শুরু হয়। এই সুযোগে তারা সন্ত্রাসীদের পাকিস্তানে ঢুকিয়ে দেয়।
পাকিস্তান ISPR আরও জানায়, পাকিস্তান এবছর 9,71,604 জন অবৈধ অভিবাসীকে আফগানিস্তানে ফেরত পাঠিয়েছে। শুধু নভেম্বরেই ফেরত পাঠানো হয়েছে 2,39,574 জনকে। গত এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক অপারেশন ব্যাপক উত্তেজনা তৈরি করেছিল। প্রতিবেশী ভারতের সঙ্গে দেশটির সম্পর্কের টানাপোড়েন চলছে। যুদ্ধবিরতি হলেও দু দেশের বাকযুদ্ধ থামেনি। এর মধ্যেই আরেক প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি দেখছে ইসলামাবাদ। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশ থেকেই যে কোনো সময় পাকিস্তানে হামলা হতে পারে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক কোন্দল দেশটিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে বলে শঙ্কা তাদের। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় 70,100-রও বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত 350 জনের মৃত্যু হয়েছে 10 অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলের করা বিমান ও ড্রোন হামলায়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও মরদেহ মিলছে। এছাড়া যুদ্ধবিরতি চুক্তির পরও গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, ফলে মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। মৃত্যুর এই সংখ্যা সঠিক নয় বলে দাবি ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF-এর। 2023 সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে প্রতি মাসে পৃথক পরিসংখ্যান প্রকাশ করছে IDF-ও। দুই পক্ষের প্রকাশিত পরিসংখ্যানের মধ্যে বড় ধরনের অমিল রয়েছে। আর তথ্য সংগ্রহে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধিরা গাজায় প্রবেশের চেষ্টা করলেও বাধা হয়ে দাঁড়ায় ইসরায়েলি বাহিনী। ফলে দুই পক্ষের দেওয়া তথ্যের উপর ভরসা করতে হচ্ছে গণমাধ্যম কর্মীদের। এর মধ্যে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নথিতেই ভরসা রেখেছে জাতিসংঘ। এদিকে 29 নভেম্বর ইয়েলো লাইনের কাছেই ইসরায়েলি ড্রোন হামলায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানায় হামাস। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানি কাঠ সংগ্রহ করতে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে গিয়েছিল 8 ও 11 বছরের দুই ভাই। সেই সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় IDF। আর সংস্থাটির দাবি, ইয়েলো লাইন অতিক্রমের চেষ্টা করেছিল দুই সন্দেহভাজন। সে সময় তাদের থামাতে গুলি চালানো হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর গাজার অভ্যন্তরে নতুন সীমান্ত রেখা নির্ধারণ করে IDF। এর নাম দেওয়া হয় ইয়েলো লাইন। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস নেতৃত্বাধীন হামলার জবাবে এর 24 ঘন্টার মধ্যেই গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। IDF-এর দাবি, 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের সেই হামলায় অন্তত 1200 ইসরায়েলির মৃত্যু হয়েছে। আর 251 জনকে জিম্মির অভিযোগও উত্থাপন করে IDF। গাজা গণহত্যা ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবিতে চিলিতে নতুন করে প্রচার অভিযান শুরু হয়েছে। 24 নভেম্বর 2025 দেশটির বেশ কয়েকটি সিভিল সোসাইটি সংগঠন জাতিসংঘ সনদের 6 নম্বর অনুচ্ছেদের ধারায় ইসরায়েলকে বহিষ্কার করার দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, ইসরায়েল ধারাবাহিক ও পদ্ধতিগতভাবে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে এবং অমান্য করছে জাতিসংঘের একাধিক প্রস্তাব। জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 6-এ বলা হয়েছে, যে কোনো সদস্য রাষ্ট্র সনদের মৌলিক নীতিমালা ধারাবাহিকভাবে লঙ্ঘন করলে নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে ও সাধারণ পরিষদের সিদ্ধান্তে তাকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা যেতে পারে। এই ধারা উল্লেখ করেই চিলি সংগঠনগুলো বলছে, গাজায় ইসরায়েলের কার্যক্রম জাতিসংঘের নীতিমালা ও আন্তর্জাতিক আইনের সরাসরি ব্যত্যয়। যদিও এর আগেও এমন দাবি উঠেছে। 2025 সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাস কর্মকর্তাদের উপর ইসরায়েলি হামলার পর পাকিস্তান জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত বা বাতিলের দাবি তোলে। পাকিস্তানের রাষ্ট্রদূত সতর্ক করেছিলেন, ইসরায়েলের এসব কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতি ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। একইভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকা আলবানিজ একাধিকবার ইসরায়েলের স্থগিতাদেশ বা বহিষ্কারের আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য, গাজায় গণহত্যা, জাতিসংঘের স্থাপনায় হামলা এবং জাতিসংঘকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়ার মতো কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 5-এ সদস্যপদ স্থগিতের এবং অনুচ্ছেদ 6-এ বহিষ্কারের বিধান থাকলেও প্রতিষ্ঠা লগ্ন থেকেই আজ পর্যন্ত কোনো রাষ্ট্র এসব ধারায় বহিষ্কৃত বা স্থগিত হয়নি। ব্যতিক্রম কেবল দক্ষিণ আফ্রিকা। বর্ণ বৈষম্যমূলক নীতির কারণে যে দেশের জাতিসংঘ মহাসচিবের সভায় অংশগ্রহণ একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল। ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি ইতিহাসে একাধিকবার উঠেছে।
1975 সালে আলজেরিয়া ও সিরিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার উদ্যোগ নেয়, কিন্তু তখন যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার হুমকির কারণে প্রক্রিয়া থেমে যায়। পরবর্তীতে জাতিসংঘ সাধারণ পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করে যাতে জায়নবাদের সঙ্গে বর্ণবাদকে সমার্থক ঘোষণা করা হয়। পরবর্তীতে 34টি মুসলিম দেশ ও সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলের প্রতিনিধি দলকে সাধারণ পরিষদ থেকে বাদ দেওয়ার আহ্বান জানায়। তাদের অভিযোগ, ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি অবজ্ঞা দেখাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করছে। তবে পশ্চিমা সমর্থনের কারণে সেই উদ্যোগটি সফল হয়নি। 2018 সালে ইসরায়েল যখন নেশন স্টেট ল পাশ করে, যা রাষ্ট্রকে কেবল ইহুদিদের জাতিরাষ্ট্র ঘোষণা করে, তখনও ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘে ইসরায়েলের বহিষ্কার দাবি করে। কিন্তু যুক্তরাষ্ট্র জাতিসংঘে অর্থায়ন কমানোর হুমকি দিলে উদ্যোগটি ব্যর্থ হয়। বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, বহিষ্কারের উদ্যোগ আইনগতভাবে সম্ভব হলেও রাজনৈতিক বাস্তবতা বড় বাধা। নিরাপত্তা পরিষদের সুপারিশ ছাড়া বহিষ্কার সম্ভব নয়, আর সে পর্যায়ে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি স্থায়ী সদস্যের ভেটোই সবচেয়ে বড় আওয়াজ। যুক্তরাষ্ট্র এর আগে 51 বার ইসরায়েলকে রক্ষায় ভেটো দিয়েছে। তবে সাধারণ পরিষদে ভেটোর মাধ্যমে ইসরায়েলের প্রতিনিধি দলের ক্রেডেনশিয়াল বাতিল করা সম্ভব, যা অতীতে দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিন নিয়ে জাতিসংঘে ভেটোর প্রবণতা লক্ষ্য করলে দেখা যায় সাধারণ পরিষদে ইসরায়েল বিরোধী প্রস্তাবগুলোর প্রতি সমর্থন ক্রমাগত বাড়ছে। 2024 ও 2025 সালে ফিলিস্তিনপন্থী একাধিক প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। আরও একটি বিকল্প হল ইউনাইটিং ফর পিস প্রস্তাব। 1950 সালের এই প্রস্তাব নিরাপত্তা পরিষদ ভেটোতে অচল হলে সাধারণ পরিষদকে জরুরি অধিবেশন আহ্বান করে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয়। অর্থনৈতিক, রাজনৈতিক, এমনকি সামরিক পদক্ষেপও সুপারিশ করতে পারে সাধারণ পরিষদ। ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে ইসরায়েলের কর্মকাণ্ড, গণহত্যা, অবরোধ, জবরদখল, দখলকৃত ভূখণ্ডে বসতি সম্প্রসারণ সব মিলিয়ে আন্তর্জাতিক শান্তির গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। গত 2 বছরে ইসরায়েল লেবানন, সিরিয়া, ইয়েমেন, কাতার, ইরান ও তিউনিসিয়া সহ আক্রমণ চালিয়েছে অন্তত 7টি দেশের ভূখণ্ডে। বিশ্লেষকদের মতে বহিষ্কার বা স্থগিতাদেশ এখনই বাস্তবসম্মত না হলেও বৈশ্বিক ক্ষোভ, মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিক অভিযোগ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শুরু হওয়া এই উদ্যোগের রাজনৈতিক গুরুত্ব অনেক। এটি ইসরায়েলের উপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবেও কাজ করতে পারে। চিলির নতুন এই উদ্যোগ তাই কেবল প্রতীকী নয়, এটি জাতীয় উত্তেজনার মুহূর্তে আন্তর্জাতিক জনমত ও আইনি কাঠামোর উপর নির্ভর করে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার সম্ভাবনাও তৈরি করছে। কৃষ্ণ সাগরে তুরস্কের উপকূলের কাছে রাশিয়ার শ্যাডো ফ্লিটের অন্তর্ভুক্ত 2টি ট্যাঙ্কারে পরপর 2 বার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় নৌবাহিনী। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে লক্ষ্যবস্তু হওয়া ট্যাঙ্কারগুলোর নাম কাইরোস ও ভিরাট, যা গাম্বিয়ার পতাকা বহন করছিল। প্রথম হামলাটি হয় 28 নভেম্বর রাতে। এরপর 29 নভেম্বর সকালে আবারও আক্রমণের শিকার হয় মানববিহীন রুশ ট্যাঙ্কার ভিরাট। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসির যাচাইকৃত ফুটেজে দেখা যায় ড্রোনগুলো ঢেউ ভেদ করে দ্রুত ট্যাঙ্কারের দিকে আঘাত হানছে। আঘাত হানার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এই সময় আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ইউক্রেনীয় সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে এই হামলায় সি বেবি নৌ ড্রোন ব্যবহার করা হয়েছে, যা ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU এর তৈরি। তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে এই 2 হামলাতেই ভিরাট সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জলরেখার উপর ডান পাশে ক্ষতির চিহ্ন দেখা গেছে। তবে জাহাজের কর্মীরা সবাই নিরাপদ আছেন এবং ভিরাট এখনও স্থিতিশীল অবস্থায় রয়েছে। একই সময়ে কৃষ্ণ সাগরে আরেকটি রুশ ট্যাঙ্কার কাইরোসে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। 274 মিটার দীর্ঘ ট্যাঙ্কারটিতে আগুন লাগার পর তুর্কি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 25 জন নাবিককে নিরাপদে সরিয়ে নেয়। তুর্কি সরকার জানিয়েছে রাশিয়ার নভরোসিস্ক বন্দরের দিকে যাত্রার সময় তুরস্কের উপকূল থেকে 28 নটিক্যাল মাইল দূরে কাইরোসের বাইরের দিকে ড্রোন হামলা চালানোর পর সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভানোর কাজ এখনও চলছে। LSEG এর তথ্য অনুযায়ী ভিরাট ও কাইরোস 2 রুশ ট্যাঙ্কারই রাশিয়ার বিরুদ্ধে 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। এই ঘটনার পর কৃষ্ণ সাগরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তুরস্ক এখন সতর্ক অবস্থানে রয়েছে।
যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রুস্তেম উমেরভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের তল্লাশির পর জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়েরমাক পদত্যাগ করায় আলোচনায় এবার উমেরভই ইউক্রেনীয় দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দল 30 নভেম্বর ফ্লোরিডায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আগামী সপ্তাহে মস্কোতে আলোচনায় অংশ নেবেন। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 159 জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত 200 জন মানুষ। দেশটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে। শুক্রবার ঘূর্ণিঝড় ডিটওয়া দ্বীপরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে, এরপরেই সেখানে বন্যা দেখা দেয়। বন্যায় এখন পর্যন্ত দেশটিতে প্রায় 20,000 ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। বন্যা কবলিত 1,08,000 মানুষকে সরকারি আশ্রয় শিবিরে নেওয়া হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে। কর্মকর্তারা বলছেন দেশটির 1/3 এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ নেই। ঘূর্ণিঝড় ডিটোয়ার পর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কেলানি নদীর পানি দ্রুত বাড়তে থাকায় কিছু এলাকায় আরও লোকজনকে সরে যাওয়ার জন্য নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ। এবারের বন্যা এবং এর জের ধরে হওয়া ভূমিধসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ক্যান্ডি ও বাডুল্লা এলাকায়। এখনও এই দুটি এলাকার বহু জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। বেশ কিছু বন্যা দুর্গত এলাকার বাসিন্দারা জানাচ্ছেন তারা এলাকা ছাড়তে পারছেন না, আবার কেউ সেখানে যেতেও পারছে না, কারণ ভূমিধসে সব সড়ক বন্ধ হয়ে গেছে। কোথাও কোনো খাবার নেই, শেষ হয়ে যাচ্ছে বিশুদ্ধ পানীয়। সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি সহায়তার আবেদন জানিয়েছে। পাশাপাশি বিদেশে থাকা শ্রীলঙ্কানদেরও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে 2003 সালে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল শ্রীলঙ্কা। তখন 254 জন মারা গিয়েছিল আর বাস্তুহারা হয়েছিল হাজার হাজার মানুষ। এবার দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা যাচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দেশগুলোতে লাখ লাখ মানুষ এই দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগ বিদেশি নাগরিকদের ভিসা নিয়ে জরুরি বার্তা দিয়েছে। শনিবার ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাই কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত বিদেশিদের জন্য বিশেষ ভিসা সুবিধা ব্যবস্থা চালু করা হয়েছে। পূর্বসূরির আমলে জারি করা সব নির্বাহী আদেশ বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যে আদেশগুলো করেছিলেন সেগুলোর কোনোটাই বৈধ নয়। কী কারণে জো বাইডেনের আমলে জারি হওয়া নির্বাহী আদেশ বাতিল হচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের দাবি, বাইডেনের আমলে জারি হওয়া আদেশগুলো অটোপেন স্বাক্ষর হয়েছিল, এই কারণে সেই আদেশগুলোর কোনো আইনি ভিত্তি নেই। 28 নভেম্বর 2014 সালে এক পোস্টে ট্রাম্প বলেন, বাইডেনের আমলের প্রায় 92% নির্দেশই এই পদ্ধতি ব্যবহার করে সই করা হয়েছিল, তাই এর কোনো আইনি বৈধতা নেই। এ কারণেই যেসব নির্দেশে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন নিজে সই করেননি সেগুলো বাতিল করা হচ্ছে। ট্রাম্প বহুদিন ধরে বলে আসছেন, 82 বছর বয়সে পদ ছাড়ার সময় বাইডেন শারীরিক ও মানসিকভাবে এতটাই দুর্বল ছিলেন যে তিনি আসলে নির্বাহী অফিস পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেননি। 79 বছর বয়সী এই রিপাবলিকান নেতা 28 নভেম্বরের পোস্টে আবারও নিজের দাবি পুনর্ব্যক্ত করেন। হুঁশিয়ারি দেন, ডেমোক্রেটরা যদি বিষয়টি অস্বীকার করে তবে বাইডেনের বিরুদ্ধে মামলা করবেন তিনি। ট্রাম্প বলেন, যেসব নির্বাহী আদেশে জো বাইডেন সরাসরি সই করেননি সেগুলো বাতিল করতে যাচ্ছি, কারণ অটোপেন পরিচালনাকারীরা এসব অবৈধভাবে করেছিলেন। জো বাইডেন অটোপেন প্রক্রিয়ায় জড়িত ছিলেন না। যদি জড়িত থাকার দাবি করেন তবে মিথ্যাচারের অভিযোগে আদালতে হাজির করা হবে তাকে। অটোপেন হলো এক ধরনের যান্ত্রিক বা স্বয়ংক্রিয় স্বাক্ষর যন্ত্র, যা ব্যবহার করে কোনো ব্যক্তি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও দলিল, নির্বাহী আদেশ বা নথিতে স্বাক্ষর করতে পারেন। হোয়াইট হাউসে অটোপেন ও এ ধরনের যান্ত্রিক স্বাক্ষর ব্যবহারের ইতিহাস বহু পুরনো। 19 শতকের শুরুতে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের সময় থেকেই এর ব্যবহার শুরু হয়। ট্রাম্প নিজেও তার প্রথম মেয়াদে এই ডিভাইস ব্যবহার করেছিলেন।
দায়িত্ব পালনের সময় অটোপেন ব্যবহারের কারণে বারবার বাইডেনকে নিয়ে উপহাস করেছেন ট্রাম্প। বছরের শুরুতে হোয়াইট হাউস রোজ গার্ডেনের পাশে প্রেসিডেন্সিয়াল ওয়াক অফ ফ্রেম স্থাপন করা হলে বাইডেনের প্রতিকৃতির জায়গায় মজা করে একটি যান্ত্রিক স্বাক্ষর যন্ত্রের ছবি বসিয়েছিলেন ট্রাম্প। চলতি মাসে ওয়াশিংটন সফরের সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ছবিটি দেখিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে দুবার একে অপরের মুখোমুখি হয়েছিলেন বাইডেন ও ট্রাম্প। প্রথমবার 2020 সালে, সেবার ট্রাম্প হেরে যান। পরের বার 2024 সালে। এবার অবশ্য নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন, জয় পান ট্রাম্প। 2020 সালের নির্বাচনে পরাজয় আজও মেনে নেননি ট্রাম্প। সেবার ভোটে ব্যাপক কারচুপি হয়েছিল বলে দাবি করে আসছেন তিনি। বাইডেন সম্পর্কে আরও বিভ্রান্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন ট্রাম্প। তার দাবি, ডেমোক্রেটদের অজান্তে নীতিগত নথিতে সই করানোর জন্য বাইডেনের বয়সের সুযোগ নিয়েছিলেন হোয়াইট হাউসের কর্মীরা। অবশ্য ট্রাম্প তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। গত জুনে এক বিবৃতিতে বাইডেন নিজেই এই অভিযোগ অস্বীকার করেছেন। বিশ্লেষকরা বলছে 2020 সালের নির্বাচনে পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারেননি ট্রাম্প।